আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচারের হাতিয়ার হবে না পুলিশ, বাহিনীর সকল সদস্যকে এ শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে বলেছেন অর্থমন্ত্রী। বারবার সীমান্ত রক্তাক্ত করলে সম্পর্ক ভালো হবে না, ভারতকে ইঙ্গিত করে মন্তব্য রিজভির। হাম ও উপসর্গে আরও 11 শিশুর মৃত্যু, উদ্বেগ উৎকণ্ঠায় চিকিৎসাধীন রোগীদের অভিভাবকরা। টিকাদান কার্যক্রম চলছে জোরে সোরে। নানা নাটকীয়তা শেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। অনুষ্ঠানে যোগ দেন রাহুল গান্ধী ও চলচ্চিত্র টিভি তারকারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়, নতুন করে সেই শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহের উদ্বোধন করে এ কথা বলেন তিনি। এছাড়া মুক্তিযুদ্ধে মেজর জিয়া ও পুলিশের মরণপথ প্রতিরোধের বীরত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের রবিবার সকাল 9টায় পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহে এবারের প্রতিপাদ্য আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে বাংলাদেশ পুলিশের কুচকাওয়াজ পর্যবেক্ষণ করেন এবং সালাম গ্রহণ করেন। বক্তব্যে প্রধানমন্ত্রী জনগণের সাথে পুলিশকে মানবিক আচরণ করার আহ্বান জানান এবং নিজেদের স্বার্থে আর যেন কেউ পুলিশকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে নতুন করে শপথ নেওয়ারও আহ্বান জানান। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে মেজর জিয়া এবং পুলিশের বীরত্বের কথা স্মরণ করেন। একদিকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে চট্টগ্রামে মেজর জিয়ার উই রিভোল্ট, অপরদিকে ঢাকায় রাজারবাগ পুলিশের মরণপণ প্রতিরোধ। এরপর স্বাধীনতার লড়াই থেকে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পিছিয়ে থাকার আর কোনো সুযোগ ছিল না। এমন পরিস্থিতিতে সকল পুলিশ সদস্যদেরকে রাজারবাগ পুলিশ লাইন্সে একসঙ্গে জড়ো করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক যুক্তি বা কৌশল কাজ করেছিল। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে যারা এখন এটি এখন তাদের জন্য একটি গবেষণা হতে পারে বলে আমি মনে করি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভূমিকার কথাও উল্লেখ করেন তারেক রহমান। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলা শিকার, নিপীড়িত নির্যাতিত অধিকার হারা মানুষ। বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। জাতিসংঘে পুলিশের পুরুষ সদস্যদের পাশাপাশি নারী সদস্যদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, শুধু বিদেশ নয়, দেশেও জনগণের সাথে মানবিক আচরণ প্রত্যাশিত। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতিসংঘ শান্তি মিশনে নারী পুলিশ সদস্যদের ভূমিকাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। পুলিশ সপ্তাহের মনোমুগ্ধকর আয়োজন সম্পন্ন করার জন্য পুলিশ এবং র্যাবের সকল সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানান তারেক রহমান। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন একটি সুদক্ষ আধুনিক মানবিক পুলিশ বাহিনী ছাড়া জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন। রবিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশের কল্যাণ প্যারেডে একথা বলেন প্রধানমন্ত্রী। জানান, পুলিশকে আধুনিক ও মানবিক করার কাজ শুরু করেছে সরকার। ফ্যাসিবাদী শাসনামলে জনগণ পুলিশকে দলীয়করণের চিত্র দেখেছে উল্লেখ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের জানমালের নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার কথাও জানান প্রধানমন্ত্রী। জনগণের বিশ্বাস অর্জন এবং সেই বিশ্বাস বজায় রাখাই পুলিশের সামনে বর্তমানে বড় চ্যালেঞ্জ জানিয়ে পুলিশ ও জনগণের সম্পর্ক আইনগত ও মানবিক করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দক্ষ এবং তাৎক্ষণিক কৌশলী সিদ্ধান্ত যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং রাখতে পারে। আপনারা কেবল আইন প্রয়োগ করেই বাহিনীর সদস্যই নন, আপনারাই হচ্ছেন রাষ্ট্রে আইন শৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তার নিশ্চয়তা এবং ন্যায় বিচার প্রদানের প্রথম দ্বার। সুতরাং পুলিশ যদি জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারে, সেখানেই একজন নাগরিক হিসেবে আমি মনে করি সেখানেই পুলিশের সবচেয়ে বড় সাফল্য। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশকে জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সঙ্গতি ও সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে। পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় মন্ত্রী এ আশ্বাস দেন। পুলিশিং কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর করতে অতিরিক্ত কর্মঘণ্টার দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ভাতা প্রদান গুরুত্বপূর্ণ, যা তাদের মনোবল ও সেবার মান উন্নয়নে সহায়ক হবে। পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় বিভাগীয় হাসপাতালকে সুযোগ সুবিধা বৃদ্ধিপূর্বক আরো আধুনিক ও যুগ উপযোগী করে তোলা প্রয়োজন। এসআই ও এসআইদের জন্য সুদমুক্ত ঋণের মাধ্যমে মোটরসাইকেল ক্রয়ের সুযোগ সৃষ্টি করাটা, এটা আমি জোর সুপারিশ করছি মাননীয় প্রধানমন্ত্রী। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার মেগা প্রজেক্টে না গিয়ে সামাজিক কর্মসূচিগুলোকে প্রাধান্য দিচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডও এর অংশ। এর ফলে প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান বাড়বে। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ এবং বিশ্বব্যাংকের যৌথ প্রকল্প রেইজ এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। জানান, মূলধারার অর্থনীতির বাইরে থাকা মানুষকে সরকার অর্থনীতির মূলধারায় নিয়ে আসতে চায়। শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। যে কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ড রয়েছে উল্লেখ করে সেই মানদণ্ড পূরণ না করলে সরকার কোনো প্রকল্প বাস্তবায়ন করবে না বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা কোনো মেগা প্রজেক্ট, কোনো বিশাল বিশাল কর্মকাণ্ডে যাচ্ছি না, আমরা কিন্তু সোশ্যাল প্রোগ্রামে যাচ্ছি। আমরা কিন্তু এই যে বিগত দিনের বিভিন্ন অলিগার্কিক এবং পৃষ্ঠপোষকতার অর্থনীতির কারণে সাধারণ মানুষ দেশের অর্থনীতিতে অংশগ্রহণ থেকে বাইরে থেকে গেছে। যেই স্বপ্ন আমরা দেখছি যে বাংলাদেশের স্টোরি বিশ্বে নিয়ে যেতে পারবো, সেটা সবাই মিলে করতে হবে। কোনো রাজনৈতিক দলের বিষয় না, সরকারের বিষয় না। এটা হচ্ছে ডেমোক্রেসি, যেরকম পার্টিসিপেটরি, ইকোনমি হ্যাজ টু বি পার্টিসিপেটরি। সকলকে ইনভলভ করতে হবে, সকলকে এটার সুফল পেতে হবে। বিগত দিনে দুর্বৃত্তের সংস্কৃতি তৈরি হয়েছিল, যেখানে শিক্ষা নিয়ে আলোচনার সুযোগ ছিল না বলে অভিযোগ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, নৈতিক সংকটের কারণে জাতি হিসেবে পিছিয়ে আছি। রবিবার সকালে রাজধানীর ড্যাফোডিল টাওয়ারে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, একটি উন্নত সমাজ গঠনের জন্য মৌলিক নীতিমালা থাকা দরকার, যা তৈরি করা রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া গণমাধ্যম জগতে বড় প্ল্যাটফর্ম হলেও সেখানে কাজ করার কোনো নীতিমালা নেই, যা সমাধানে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শিক্ষণীয় কন্টেন্ট গণমাধ্যমে প্রচারের তাগিদ দিয়েছেন বলেও জানান তিনি। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, জনগণের মানসিক অবস্থার পরিবর্তন না হলে দেশ এগিয়ে যেতে পারে না। জুলাই গণ অভ্যুত্থানের পর যে পরিবর্তনের আশা করা হয়েছিল তা হয়নি। সমাজ, পৃথিবী
তার চাহিদা তৈরি হয়ে গেছে কিন্তু ডিজিটাল। এমনকি আমাদের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস, আমাদের ব্যক্তিগত সংযোগ, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, পেশাগত কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি প্রায় কিন্তু খুব দ্রুত এটা কিন্তু ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। কিন্তু এরকম একটা সময়ের সঙ্গে রেসপন্ড করার জন্য রাষ্ট্রের যে পরিমাণ ডিজিটালাইজড ক্যারেক্টার থাকা দরকার, অথবা প্রজন্মকে যেভাবে খুব পরিকল্পিতভাবে ডিজিটাল লিটারেসির মধ্যে নেওয়া দরকার, বিশেষ করে গণমাধ্যমে, তা কিন্তু নাই। ভারতকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বারবার সীমান্ত রক্তাক্ত করলে সম্পর্ক ভালো হবে না। রবিবার সকালে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৪৫তম জাতীয় কাউন্সিলে এ কথা বলেন তিনি। জানান, দেশের স্বার্থে কোনো ছাড় না দিয়ে ভারতের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে যেতে চায় সরকার। সীমান্তে সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে দিল্লিকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। এছাড়া জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি কাজ করে যাচ্ছে বলেও জানান বিএনপির এই নেতা। একটি সৎ প্রতিবেশী সুলভ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু আপনি বারবার সীমান্তকে রক্তাক্ত করতে থাকবেন, এইভাবে তো একটি ভালো সম্পর্ক কখনোই গড়ে ওঠে না। তো সুতরাং দিল্লিকে অবশ্যই এই রক্তপাত বন্ধ করতে হবে। বাংলাদেশের সাথে যদি একটি স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে চান, তাহলে এই যে একটা মানে সহিংসতার মনোবৃত্তি, এটা পরিহার করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে ৫০ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও ৫০ পৌরসভার মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে এনসিপি। আগামী সপ্তাহে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও দলের পক্ষ থেকে জানানো হয়। রবিবার বিকেলে বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির জরুরি সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপি নেতারা। এ সময় দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ফ্যাসিবাদের সাথে সম্পর্ক ছিল না এমন যে কোনো রাজনৈতিক দলের সদস্য স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবে। সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, বিএনপি ক্ষমতায় এসে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। স্থানীয় সরকার নির্বাচনে সরকারকে সময়সীমা নির্ধারণের আহ্বান জানান তিনি। বর্তমান সরকারের সময়টা খুব কম হলেও আমরা বারবার দেখছি কূটনৈতিক ক্ষেত্রে তারা অবস্থান নিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, এবং আমরা এবারই প্রথমবারের মতো হয়তো দেখলাম যে বাংলাদেশ কোনো একটা নির্দিষ্ট বলয়ের দিকে চোখ বন্ধ করে ঝুঁকে যাচ্ছে, যার ফলে আমরা আমাদের বন্ধুদেরকে হয়তো হারাচ্ছি অথবা সম্ভাব্য বন্ধুদেরকে হারাচ্ছি। আমাদের আহ্বান থাকবে কূটনৈতিক ক্ষেত্রে সরকার আরও শক্তিশালী অবস্থান নেবে এবং বাংলাদেশের স্বার্থকে আগে দেখে অন্য কোনো দেশের স্বার্থকে না দেখে তারা ভয়েস রেজ করবে এবং ভারতের যারা নিপীড়নের শিকার হচ্ছে রাষ্ট্রীয়ভাবে তাদের পক্ষে দাঁড়াবে। হাম উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় সারা দেশে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭০৮ জন। তবে হাম আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কমেছে, এমনটাই জানিয়েছে রাজধানীর হাবের জন্য ডেডিকেটেড হাসপাতাল ডিএনসিসি কর্তৃপক্ষ। গুরুতর অসুস্থ রোগীদের সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাসপাতালটির চিকিৎসক নার্সরা। এদিকে হামের সংক্রমণ কমাতে জোরে সোরে চলছে টিকাদান কার্যক্রম। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। হাম সংক্রমণে মুমূর্ষু রোগীদের ভরসার জায়গা রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল। এখানে চিকিৎসা নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন রোগীরা। এদের বেশিরভাগই শিশু হলেও প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হয়ে আসছেন। ডিএনসিসি হাসপাতালে গিয়ে দেখা যায় আক্রান্ত শিশুদের সুস্থ করে তুলতে চিকিৎসক নার্সদের ব্যস্ততার শেষ নেই। বিভিন্ন হাসপাতাল ঘুরে আক্রান্ত শিশুকে নিয়ে ডেডিকেটেড এই হাসপাতালে ভর্তি করতে পেরে অভিভাবকরাও কিছুটা স্বস্তিতে। তবে সন্তান পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত উদ্বেগ কাটছে না স্বজনদের। ওর প্রথমে নিউমোনিয়া হয়েছিল শিশু হসপিটাল থেকে, শ্যামলী শিশু হসপিটাল থেকে চিকিৎসা করে, এরপরে আবার হাম দেখা দিছে, তখন না এখানে ভর্তি করাইছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমি ৭ তারিখে মাউতল আসলাম, মাউতল থেকে রিটার্ন দিয়েছে, এই জায়গায় ভর্তি করছি। এখন আল্লাহ দিলে আমার বাবু সুস্থ হয়ে যায়। আল্লাহ রাখছে ভালো, মোটামুটি দেখি কি করা যায়, মানে পুরো সুস্থ হয়নি। এখন পরীক্ষা একটা আছে, ওই পরীক্ষাটা দিয়ে পরে যা করে করবে। এখানে চিকিৎসা অনেক ভালো, চিকিৎসা করার কারণে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে।
আগের চেয়ে কিছুটা কমেছে রোগীর চাপ। সারা দেশে টিকাদান কার্যক্রম জোরদার হওয়ায় আগামী সপ্তাহেই এই সংখ্যা আরও কমে আসবে বলেও আশা সংশ্লিষ্টদের। টিকা শুরু হয়েছে 20 তারিখ থেকে, অতএব ওই ঢাকার বাইরের রোগীগুলোর মধ্যে কমে আসতে আরো যদি হিসাব করেন তাহলে এই মাসের শেষের দিকে হয়তো কমবে ঢাকার বাইরের রোগীগুলো। এখন যে রোগীগুলো মানে মৃত্যুবরণ করছেন, যে দেখছেন না যে রিসেন্টলি যে খুব রিসেন্টলি বেড়ে যাচ্ছেন, এই রোগীগুলো কিন্তু হামের ভাইরাসে আক্রান্ত হয়ে গেছেন আরো আগে। দ্যাট মিনস টিকা কার্যক্রম শুরু হওয়ার আগে প্রায় মিনিমাম 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ সময় লাগছে একটা রোগী মানে হাম ভাইরাস ঢোকার পর থেকে মারা যাওয়া পর্যন্ত, এই টাইম পিরিয়ডটা যদি বলি। তো সেই হিসাব করলে কিন্তু তাহলে যে রোগীগুলো এখন মারা যাচ্ছেন, যে এত বেশি দেখছেন, সেই রোগীগুলো তো আসলে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু হওয়ার আগেই হয়তো আক্রান্ত হয়েছিলেন অথবা টিকা কার্যক্রম শুরু হওয়ার সময় আক্রান্ত হয়েছেন। এদিকে ইউনিসেফের সহায়তায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইনে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যস্ত সময় পার করছেন স্বাস্থ্যকর্মীরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারকা রাজনীতিবিদ থালাপতি বিজয়। স্থানীয় সময় রবিবার সকাল 10টায় চেন্নাইয়ের নেহেরু স্টেডিয়ামে শপথ অনুষ্ঠান হয়। বিজয়কে শপথ বাক্য পাঠ করান তামিলনাড়ু রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। থালাপতি ছাড়াও শপথ নিয়েছেন তার দল তামিলগা ভেট্টি কাজাগাম টিভিকের আরও 9 সদস্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, চলচ্চিত্র ও টেলিভিশনের তারকারা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও টিভিকের জোটসঙ্গীরা। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বিশাল জনসমাবেশের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। 2018 সালের পর যেন আবারও ফিরলেন সরকার সিনেমার সুন্দর রামস্বামী। তবে এবার আর রূপালী পর্দায় নয়, বরং লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়াকে পুরোপুরি বিদায় জানিয়ে এসেছেন সাধারণ মানুষের মাঝে। பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்றும் 2026 সালের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে ডিএমকে ও আইডিএমকের কয়েক দশকের আধিপত্য ভেঙে দিয়ে সরকার গঠন করলেন থালাপতি। শপথ নিলেন দুর্নীতিমুক্ত শাসনের। বিজয়কে শপথ বাক্য পাঠ করিয়েছেন তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। থালাপতির সাথে সাথে শপথ নিয়েছেন তার দল তামিলগা ভেট্রি কাজাগাম টিভিকের আরও 9 সদস্য। உண்மையான நம்பிக்கையும் மாறா பற்றும் கொண்டிருப்பேன் என்றும்। সাধারণ মানুষ ছাড়াও নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে সমর্থন জানাতে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় লোকসভার বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও টিভিকের জোট সঙ্গীরা। টানা রাজনৈতিক নাটকীয়তা, জোট আলোচনা আর সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের পর অবশেষে তামিলনাড়ুতে নতুন সরকার দলের যাত্রা শুরু হলো দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেতার হাত ধরে। গত সোমবার প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলাফলে 234 আসনের মধ্যে 108টি আসনে জয় পায় টিভিকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 118 আসন। শুক্রবার পর্যন্ত জোটের শক্তি 116 আসনে আটকে থাকলেও শনিবার একাধিক দল সমর্থন দিলে জোটের আসন সংখ্যা দাঁড়ায় 120-এ। এরপরই সরকার গঠনের দাবি জানান থালাপতি বিজয়। তামিলনাড়ুর ইতিহাসে এবারই প্রথমবারের মতো একাধিক দলের সমর্থনে সরকার গঠিত হলো। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সোশ্যাল মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর সময়ে সন্তানদের নৈতিকভাবে গড়ে তোলা বর্তমান মায়েদের জন্য বড় চ্যালেঞ্জ বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, আগের সময়ের তুলনায় এখন সন্তানদের উপর নিয়ন্ত্রণ রাখা এবং সঠিক পথে পরিচালনা বেশ কঠিন। মা দিবস উপলক্ষে রাওয়া কনভেনশন সেন্টারে এক সম্মাননা অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী আরও বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পরিবার ও অভিভাবকদের আরও সচেতন হতে হবে। আজকের এই জ্ঞান ও প্রযুক্তিকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে তা সামাজিক বা পারিবারিক অশান্তির কারণ না হয়। প্রযুক্তির অপব্যবহার রোধে পরিবার থেকে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত গর্বিণী মা 2026 সম্মাননা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সমাজের 11 জন সুপ্রতিষ্ঠিত নাগরিকের মাকে সম্মাননা দেওয়া হয়। গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। রবিবার ভোরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এই ঘটনা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান 10 থেকে 12 সদস্যের একটি সংঘবদ্ধ গরু চোর চক্র পিকআপ ভ্যান নিয়ে স্থানীয় আবু বক্কর সিদ্দিকের বাড়িতে যায়। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক প্রতিবেশীদের নিয়ে তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে তালা কাটার সরঞ্জাম, দা ও চাপাতি সহ 3 জনকে আটকের পর গণপিটুনি দেয় গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ 3 জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে এ ঘটনায় 2টি মামলা হয়েছে। এছাড়া ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ। প্রবাসীর মাটিতে পারস্পরিক সম্পর্ক বাড়ানো, বাংলা নববর্ষবরণ ও বৈশাখী উদযাপন করেছে এসএসসি 97 ও এসএসসি 99 ব্যাচের যুক্তরাষ্ট্র প্রবাসী বন্ধুদের সংগঠন। শনিবার নিউ ইয়র্কের কুইন্সে সিরাজি ক্যাফে অ্যান্ড পার্টি হলে উৎসবমুখর পরিবেশে এই পুনর্মিলনী অনুষ্ঠান হয়। নিউ ইয়র্ক সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আগত একই ব্যাচের বন্ধু বান্ধব সপরিবারে উপস্থিতিতে পুরো অনুষ্ঠান আনন্দঘন মিলন মেলায় পরিণত হয়। দিনব্যাপী আয়োজনে ছিল গান, কৌতুক, ফ্যাশন শো ও সাংস্কৃতিক পরিবেশনা। উপস্থিত সবাই মেতে উঠে প্রাণবন্ত আড্ডা আর গল্প স্মৃতিচারণে। আগামীতে আরও বড় পরিসরে বৈশাখী উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলেও প্রত্যাশা আগতদের। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সমাবেশ হয়েছে রাজধানীতে। শনিবার রাজধানীর পান্থপথে সেল সেন্টারে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের কিছু নেতার সাম্প্রতিক বক্তব্য উদ্বেগজনক। দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর তার নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। এ সময় অচিরেই সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। প্রতিবাদ সমাবেশে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচারের হাতিয়ার হবে না পুলিশ, বাহিনীর সকল সদস্যকে এ শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে বলেছেন অর্থমন্ত্রী। বারবার সীমান্ত রক্তাক্ত করলে সম্পর্ক ভালো হবে না, ভারতকে ইঙ্গিত করে মন্তব্য রিজভির। হাম ও উপসর্গে আরও 11 শিশুর মৃত্যু, উদ্বেগ উৎকণ্ঠায় চিকিৎসাধীন রোগীদের অভিভাবকরা। টিকাদান কার্যক্রম চলছে জোরে সোরে। নানা নাটকীয়তা শেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। অনুষ্ঠানে যোগ দেন রাহুল গান্ধী ও চলচ্চিত্র টিভি তারকারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।